দেখেন আমি ইচ্ছাকৃতভাবে আপনার ধাক্কা দেই নাই, আমি আসলে অন্য মনস্ক ছিলাম তো এই কারণে ধাক্কা লেগে গেছে, আপনি আমার মাফ করে দেন। দেখে তো ভদ্র মানুষই মনে হয়, মাথায় টুপি পরে আছেন, কিন্তু স্বভাব এত খারাপ কেন? মেয়ে মানুষ দেখলে কি ধাক্কা খেতে ইচ্ছে করে? এসব আপনি কি কইতেছেন? আমার স্বভাব নিয়ে আপনি কথা কইতেছেন, আমার চরিত্র নিয়ে কথা কইতেছেন? কথা কইলে তো আমিও কইতে পারি। আপনি কিভাবে গ্রামে এসেছেন? হ্যাঁ, একজন গ্রামের মাইয়া হয়ে আপনি এইসব পোশাক আশাক পরতে পারেন? পরতে পারেন না। গ্রামের 8-10টা মেয়ে যে পোশাক আশাক পরে আপনার উচিত ছিল ওই পোশাক আশাক পরা, কিন্তু আপনি এগুলো কি পরছেন? অন্য নাই। এই তুই কত বড় সাহস, তুই আমার ড্রেস আপ নিয়ে কথা বলিস? এই তুই আমাকে চিনিস? কে তুই? হ্যাঁ, আমি কে সেটাতে আপনি কি করবেন? আপনি কে? আমি কে মানে? আমি আনোয়ার মিয়ার মেয়ে। আমি যদি আনোয়ার মিয়ার মেয়ে হয়ে থাকি তোকে উচিত শিক্ষা দিব। ভালোর দিনই নাই, সত্য কথা কইলাম, দুনিয়ার কিছু শুনাইয়া দিল, আমার চরিত্র নিয়ে কথা কইতেছে। আমি তো নিজে স্বীকারই করলাম যে আমি ভুল করছি, আমার মাফ করে দেন। আল্লাহ আল্লাহ, তুমি সবাইকে হেদায়েত করো। কিরে তুই? আরে আপু তুমি কখন আসলা? রাত তো তুই আসা। বাবা তুমি কি বলো তো, আমি এতদিন পরে আসতেছি, তুমি দুইটা লোক ওখানে রাখবা, তা না আমি এত বড় ব্যাগ নিয়ে আসতে পারি? তুমি বাসে বসে আছো কেন? কি বলিস তুই? তুই তো আগে আমার ফোন করে বলিস না যে তুই আসবি, তাহলে তো অটো একটা এখানে থাকতো। রাখো তোমার অটো পাঠানো। গ্রামে ঢুকতে না ঢুকতে একটা ছেলে আমাকে অপমান করছে, গায়ে ধাক্কা দিছে। দেখতে খুব ভালোই মনে হয়েছে, মাথায় টুপি পরা, কিন্তু আস্তে একটা বেয়াদব। আচ্ছা আচ্ছা, তুই শান্ত শান্ত হয়ে ভিতরে যা, ফ্রেশ হয়ে রেস্ট নে, আমি দেখতেছি বিষয়টা, আমি দেখতেছি। তুমি কি দেখবে না দেখবে আমি জানি না, ওই ছেলেকে আমি দেখে নিব। শোন, ওই পাগলিরে থামা, যা আমি বাজার থেকে আসতেছি। বাজারে গিয়ে আপু যা যা পছন্দ করে তাই তাই নিয়ে আসো, আমি দেখতেছি আপুর কেস। তুই ভালো করে দেখ পাগলি কি না কি করে। হ্যাঁ, আমি বাজার থেকে আসি। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার সুজন মিয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। তা সাকিন তুই কেমন আছিস? আমি তো সবসময় ভালো থাকি, আমার মতো লাইফ তো আর তুই পার করতে পারবি না, বুঝছ নাই? আমার যখন যা মন চাইতেছে আমি তখন তা করতেছি, আমার কোয়ার কেউ নাই, ধরার কেউ নাই, আমার লাইফ আমার, বুঝছস? শোন, ঘর থেকে বেরোর সময় গলাটা শুকাই গেছিল, কি করলাম, ওই যে পাশে ডাব পেরে লইছি, চল একশ করে খামো। এসব তুই কি কইতেছস? আরেকজনের গাছের জিনিস তুই চুরি করে নিয়ে এসে পড়ছস না জানায়া? এটা তুই অন্যায় করছস। এই চল ডাবগুলো ফেরত দিয়ে আহি, চল। এই বেটা, ডাব কি ফেরত দেওয়ার লেগে আনছি? হ্যাঁ, ডাব তো খাওয়ার লেগে আনছি, গলাটা শুয়ে গেছিল, পানি খেয়ে গলাটা ভিজা ময়ের লেগা। তুই আসলে বুঝছস কোনোদিন আপডেট হবি না, বুঝছস না? আমার মতো জীবন কি তোর ওইবারে বেটা? হ্যাঁ, আমার মতো বিন্দাস লাইফ তুই পার করতে পারবি? আমার যখন যা মন চাইতেছে আমি তখন তা করতেছি। মন চাইছে খাসি খেয়ে বেলাইতেছি, ছাগল খেয়ে বেলাইতেছি, হাঁস খেয়ে বেলাইতেছি, বরক খেয়ে বেলাইতেছি, কেউ করার মতো কেউ লোক নাই। বাইরে তুই যে এত নিরীহ মানুষগুলোর কষ্ট দিতেছস, এটা উচিত না, ঠিক আছে? তুই একটু শান্তির পথে, তুই নামাজটা পড়া শুরু কর, আমার লগে চল, দেখবি নামাজটা পড়লেই তোর মনটা নরম হয়ে যাবে, তোর মধ্যে আল্লাহ হেদায়েত দিব, হেদায়েতটা খুব দরকার। তুই চল আমার লগে, নামাজ চল। হ্যাঁ রে বেটা, এত জ্ঞান দেশ কে লেগা? হ্যাঁ, আজকে যার বাড়িতে ডাব পেরে লইছি না, ওই বাড়ির মেয়ের লগে আজকে আমি ডেটিং এ যাবো, ঠিক আছে? অনেক মজা বিন্দাস জীবন যেমন পার করতেছি। আজকে গরু খাইতেছি, কালকে খাসি খাইতেছি, পরের দিন হাঁস খাইতেছি, বুঝছস তাই? আজকে যার কাছ থেকে ডাব পেরে লইছি ওই মায়ের লগে আমার সেটিং, রাত্রে যেমন ডেটিং, বুঝছস? বুঝছস তুই? এখন আমার এই অবস্থায় আছি, শেষ বয়সে যায় তোর মতো লেবাস ধরে এলামো, আল্লাহ তো আছে আমার মাফ করে দিব। এই তুই এগুলো কি কথা কইতেছস? হ্যাঁ, তোর মুখে যা আইতাছে তুই তাই কইতেছস, তোর কি কোনো ডর ভয় নাই? আজকে শেফালি চাচির বাড়ির থেকে 5টা হাঁস চুরি করে নিয়ে আসবো, রাত করে পিকনিক করবো, একসাথে খামো, পারলে সে খাইয়া যাইছে। দাওয়াত রইল, সর খালি জ্ঞান।
যাবেন? যান। কি ধাক্কা দিয়ে যাবেন নাকি? যান। সুজন, আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আসলাম তোমার সাথে একটু গল্প করার জন্য। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। কি কাজ করতেছো? জি। আরে রাখো, চলো একটু গল্প করি। কাকা আমি কিন্তু জানি আপনি আমার লগে গল্প করতে আসেন নাই। এটা তুমি কি কইলা? আমি বুঝি তোমার সাথে গল্প করি না? না অবশ্যই অবশ্যই আপনি আমার লগে গল্প করেন। আমরা দিনের কত কথাবার্তা কই। তাইলে না আসলে কাকা আমি আপনার একটা কথা কইতে চাই, আপনি যদি কিছু মনে না করেন। আচ্ছা কও কও, তুমি কি কইবা আমি জানি। আসলে শারমিন মানে আপনার বড় মেয়ে যেই দিন ঢাকা থেকে আইছিল তার সাথে আমার দেখা হয়েছিল। দেখা হওয়ার পরে তার লগে একটা আমার ঝামেলা হয়, তো যাই হোক সেটা না কই। তো বিষয়টা হইতেছে কাকা, আপনার মেয়েরে আমি কইছি যে যতটুকু সম্ভব হয় আপনি একটু পর্দার মধ্যে থাকেন, একটু আব্রুর মধ্যে থাকেন, তাহলে আপনার জন্যও মঙ্গল, আপনার পরিবারের জন্যও মঙ্গল। তো সে অনেক চড়া হইছে, অনেক রাগ করছে, অনেক জিদ্দের কথা কইছে, শক্ত শক্ত কথা কইছে। আমি তাতে কিছু মনে করি নাই। আমি শুধু এইটুকুই চাই আপনি তার একটু বুঝায়েন। আমি না হয় আপনার গ্রামের ছেলে, আপনি আমারে পছন্দ করেন সেটা অন্য কথা, কিন্তু গ্রামের সব মানুষ তো একই চোখে দেখব না। গ্রামের 8-10টা মেয়ে যেভাবে পর্দা করে উনিও যেন সেইভাবে পর্দা করে। আপনি এইটুকু একটু খেয়াল রেখেন। শোনো বাবা, আমার মা মরা মাইয়া শহরে পড়াশোনা করছে, একটু পাগলি কিসিমের, কোনো কথা শুনতে চায় না, কিন্তু আবার মাঝে মাঝে বুঝাইলে বোঝে। তাইলে আপনি একটু বুঝায়েন। আচ্ছা ঠিক আছে, বুঝাবো। এক কাজ করি, চলো ওই মাছায় যাই একটু গল্প করি। না আপনার এই মাসায় বৈশা কষ্ট করে কথা কইতে হইব না, অনেক রোদ। আপনি যান, বাড়িতে যান, আপনি গিয়ে রেস্ট করেন, আমি কাজ শেষ করে আইতেছি। আচ্ছা আসি তাহলে আমি। হ্যাঁ জি, কাজ করো কাজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে সুজন বাবাজি, তোমারই তো খুঁজি। তোমার একটা কথা কইতে চাই বাজান, তুমি কিছু মনে করো না। না না, কি মনে করুন, কন না ঘটক সাহেব। তুমি এত সুন্দর একটা পোলা, সহি পথে চলো, দিনের কাজ করো, কিন্তু বাবাজি তুমি বিয়ে করতেছো না কেন? আর এই যুবক বয়সের ইবাদত আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয়। এটা খুব সুন্দর কথা যে তুমি একজন যুবক হয়ে ইবাদতে নামছো, কিন্তু বিয়েটা যদি করো তাহলে সংসারে মন বসবে, মনটা চঞ্চল হবে না, আরো সুন্দরভাবে দিনের পথ করতে পারবা। কিন্তু তুমি ভাইবো না যে আমি ঘটক জন্য তোমার বিয়ের কথা বলতেছি। জি ঘটক সাহেব, আপনি একদম ঠিক কইছেন, কিন্তু বিয়ে শাদী তো আল্লাহর হুকুমে হয়, তাই না? আল্লাহ যেদিন হুকুম করব সেদিন হয়ে যাইব। আসলে সবাই মনে করে আমি হুজুর টাইপের, আর এখন তো মডার্ন যুগ, মডার্ন যুগের ছেলেরে করেই সবাই পছন্দ করে, আমার মতো ছেলেরে কেউ পছন্দ করে না। আর এই যুগে তো সবাই মডার্ন ছেলে খুঁজে, এই যুগে আমার মতো ছেলেরে কে পছন্দ করব? কিন্তু
আমার একটা ইচ্ছা আছে, আমি এমন একজন মানুষ চাই যে দিনদার হইব, যে আল্লাহর পথে চলবো, রাসূল যেইভাবে কইছে সেইভাবে তার চলাফেরা হইব। এরকম মানুষটা আমি যেদিন পেয়ে যাবো, আমি সেদিনই বিয়ে করে ফেলাবো। তুমি শুধু আমারে কও, আমি যদি তোমার পছন্দ মতো কাউকে জোগাড় করতে পারি, তুমি বিয়ে করতে রাজি আছো তো? জি, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, তাহলে আর কোনো চিন্তা নাই। আমি আজ থেকেই তোমার জন্য কোণে দেখা শুরু করলাম। জি, দোয়া রাখবেন। আমি আসি তাইলে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মা, ও মা, আরে কই গেলা? আরে আইতাছি। কই গেলা তুমি? কও তো। ক কি হইছে? এটা কোনো কাম করলা? আমার খিদা লাগছে, মেলা কাম করে আইছি, আমার তাড়াতাড়ি খাইতে দাও। রাইন্দা রাখছি, বাইরে ঘুরে খায় নে। হায় মা, তুমি এটা কোনো কথা কইলা? আমি তোমার একমাত্র ছেলে, তুমি আমার বাইরে খাইতে কইতাছো? দরকার বললে তুমি আমার খাওয়াই দিবা, এই কথা তুমি কইতে পারলা? আরে বাবা, আমি একলা মানুষ, কয় দিকে যামু ক? কত কাম পড়ে আছে, তোরে এত করে কইতাছি বাবা বিয়াটা কর, আমার কথাই তো শুনোস না। এখন যদি বাড়িতে বউটা থাকতো, এই যে তোরে বাইরে ঘুরে খাওয়াইতো, আমার একটু সেবা যত্ন করতো, আমি একটু আরাম পাইতাম না? আরে মা, তুমি কিছু বুঝো না, বিয়ে শাদী আল্লাহর হুকুমে হয়। আল্লাহ যেদিন হুকুম করবো আমার বিয়ে সেদিন হয়েছে। আল্লাহ হুকুম করবো ঠিক আছে, কিন্তু নিজেকেও তো চেষ্টা করান লাগবো, তাই না? আর বাড়িতে যদি বিয়ার উপযুক্ত ছেলে মেয়ে থাকে না, বিয়া করানো বাপ মায়ের জন্য ফরজ কাম। শোন বাবা, তোর কি কোনো পছন্দ টছন্দ আছে নাকি? আরে না মা, আমার কোনো পছন্দ নাই। আচ্ছা, তাইলে আমি কিন্তু তোর জন্য মাইয়া দেখা শুরু করে দিলাম, ঘটকরে খবর দিতেছি আমি। ঠিক আছে, দাও, তোমার পছন্দই আমার পছন্দ। আর এরকম করে তাকায় থাকো না আমার দিকে, তাড়াতাড়ি খাইতে দাও, খিদা লাগছে তো, বুঝো না? আচ্ছা দিতেছি, যে হাত মুখ ধুয়ে আমি ভাত বাড়তেছি। এটাই করো, তাড়াতাড়ি আমার খাইতে দাও। যাইতেছি বাবা, যাইতেছি। আসসালামু আলাইকুম আনোয়ার ভাই। ওয়ালাইকুম আসসালাম। আছেন কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাইজান, আমি তো আপনার কয়টা কথা কইতে চাই। বলেন না। বড় ভাই, কন্যা সন্তান হইল পিতার জন্য জান্নাত স্বরূপ। আপনি তো আলহামদুলিল্লাহ 2টা জান্নাতের মালিক। কিন্তু ভাইজান, এই জান্নাত তো আজীবন বাড়িতে রাখা যাবে না, তাদের তো বিয়ে দিতে হবে। আপনার তো বড় কন্যা শহর থেকে পড়াশোনা শেষ করে আবার চলে আসছে, এখন তার বিয়ে দিতে হবে না? তার বিয়েতে যদি বিলম্ব করেন, ছোট কন্যার বিয়েতে তো আরো বিলম্ব হবে। আমি ঘটক বলে বলতাছি না, আমি যেটা বলতেছি এটা কিন্তু বাস্তব। আপনি যে কথাগুলি আমারে বলতেছেন, এই কথাগুলি নিয়ে আমি নিজেও দুশ্চিন্তার মধ্যে আছি। আমার ঘরে বিবাহযোগ্য 2টা কন্যা, ওদের ভালো পাত্রের কাছে বিয়ে দিতে হবে, এটা তো বুঝি। মেয়েটারে শহরে পড়াইছি, ওর জন্য যেরকম পাত্র দরকার সেরকম পাত্র তো আমি খুঁজে পাইতেছি না ঘটক সাহেব। আনোয়ার ভাই, এটা কথা বললেন? আমি ঘটক থাকতে আপনার পাত্রের অভাব? অবশ্য আপনার মাইয়ার লাইগা স্পেশাল পাত্র লাগবো, সে শিক্ষিত আধুনিক মানুষ, তার জন্য তার মতনই একটা ছেলে লাগবে। আপনি কোনো চিন্তা করেন না, আপনি শুধু আমার কথা দেন, আমি যদি ওইরকম যোগ্য একটা পোলা আনতে পারি, আপনি মায়েরে বিয়ে দিতে রাজি কিনা? আমি রাজি থাকবো না কেন? আমি অবশ্যই রাজি। তাহলে তোর কোনো কথাই নাই। আমি কিন্তু শুধু পাত্রের খোঁজ আনবো না, সরাসরি প্রস্তাব নিয়ে আসা পড়বো। আমি অপেক্ষায় থাকলাম। আসেন। আসসালামু আলাইকুম। আসি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো যারা? আমি তো ভালোই আছি, কিন্তু ওই দিন আপুর সাথে আপনার ঝগড়া শুনে আমার অনেক মন খারাপ হয়েছে। আমি না একটা জিনিস বুঝলাম না, একটা কথা কই। হ্যাঁ। তুমি কত সুন্দর আদব লিহাজের মধ্যে থাকো, পর্দা করো, কিন্তু তোমার বোনটা বড় হয়ে ওই এরকম কেন? ওরা কোনো কিছু শিখাইতে পারো না? আচ্ছা, আমার এভাবে দেখে আপনার খুব ভাল লাগে? মানে না না, এই কথা কইতেছি না, মানে আমি কইতে চাইতেছিলাম ও ঢাকা থেকে আইছে, বুঝতেছি ওই অনেক শিক্ষিত, ও অনেক ট্রেন্ড বুঝে, স্টাইলিশ পোশাক কেমনে পরতে হয় সেটাও পরতে জানে, কিন্তু এইগুলো তো আমাকে গ্রামের মধ্যে চলে না, তাই না?
তোমার বোনরে বুঝায়ও, ঠিক আছে? মানে ও ঢাকা থেকে পড়াশোনা করে আইতে পারে, কিন্তু তাই বইলা গ্রামের সামাজিকতা তো ভুলে গেলে চলবো না। গ্রামের আরও 5-6টা মাইয়া যেইভাবে চলাফেরা করে, যেই পর্দা করে, ওর সেইভাবেই চলতে হইব, সেইভাবেই থাকতে হইব। এইটা ওর একটু বুঝায়ও। সেটা না হয় বুঝলাম, কিন্তু একটা জিনিস বুঝলাম না, আপনার আমার বোনরে নিয়ে এত কেন আগ্রহ? না না, আগ্রহ কিছু নাই। আমি তোমাকে গ্রামের মানুষ, আমি তোমাকে গ্রামের ছেলে, তোমাকে শুভাকাঙ্ক্ষী ধরে লও, এই জন্য আমি তোমারে কইছি। যেটা ভালো সেটার ভালো কইলাম, যেটা খারাপ সেটার খারাপ কইলাম। যাই হোক, আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঝামেলা তো আপনার মধ্যেই আছে। আমি আপনারে পছন্দ করে দেখে এত সুন্দর করে সেজে গুজে থাকি, কিন্তু আপনার নজরটা আমার দিকে না, ঘুরে ফিরে সে আমার বোনের দিকে। আনোয়ার ভাই, আমি তো বুঝতে পারি নাই যে ঘটক ভাই আপনার বাড়িতে নিয়ে আসবে। আর শারমিনরে তো সেই কোন ছোটবেলায় দেখছি না, ছবি দেখেও চিনতে পারি নাই। আপনি আপনার ছেলে সুজনের জন্য আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আইছেন, এটা তো আমার আনন্দ হওয়ার কথা। কি ঘটক? একদম। আমার সুজন জানতে পারলে তো খুবই লজ্জা পাইবো। একদমই তো বিয়ের কথা শুনতে চায় না, খুব লজ্জা পায় ছেলেটা আমার। আরে লজ্জার কথা পরে, আমার কথা শোনেন। আজকে আমার মনটা খুব ভালো লাগতেছে। আমি একটা যোগ্য পুত্রের জন্য যোগ্য কন্যার সম্বন্ধ নিয়ে আইছি। আরে ঘটক সাহেব, সুজন রে গ্রামের সবাই পছন্দ করে, আমাকে সব পছন্দের একজন মানুষ। এই নিয়ে আর কোন নতুন করে কথা কওয়ার তো কিছু নাই। জামা, তোর বোনটি নিয়ে আয়। ঠিক আছে বাবা, আমি তাহলে যাই, আপুরে নিয়ে আসি। যাও যাও। ভাবি, ছেলে আপনার একটা, যেমন পরহেজগার তেমনি কর্মঠ। আর এই 10 গ্রামে ওর মতো ছেলে আছে নাকি? হ্যাঁ আপু, তোর বাবা ডাকতেছে, চল। বাবা কেন ডাকতেছে? সেটা না হয় গেলেই বুঝবি, এখন চল। বিয়ে শাদী হইলো হাজার কথা, হাজার কথা না হইলে কিন্তু বিয়ে শাদী হবে না। আয় 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 আয়। বয়, বয়। মাশাআল্লাহ, আনোয়ার ভাই আপনার মেয়ে তো খুব সুন্দর। কিন্তু মা, তুমি যদি একটা শাড়ি পরতা তাহলে তোমার আরো সুন্দর দেখাইতো না? বাবা, উনি কি আমাকে শাড়ির কথা বলতেছে? আর উনি কি জানেন আমি কি ড্রেস আপ পরি, কাদের সাথে চলাফেরা করি, আমি কিভাবে নিজেকে মেইনটেইন করি? আরে তুই চিনতে পারতেছিস না? আমাকে সুজন ওই প্রথম দিন যার লগে ধাক্কা খাইছিলি, ওর মা তোর বিয়ের প্রস্তাব নিয়ে আইছে। বাবা, আমি ওনার ছেলেকে কখনো বিয়ে করব না। আপনার কি মনে হয় আপনার খ্যাত অশিক্ষিত মূর্খ ছেলেটাকে আমি বিয়ে করব? বাবা, আমি ওনার ছেলেকে কখনোই বিয়ে করব না। শারমিন, ওই, চুপ। ভাবি, ভাবি কিছু মনে করেন না, একটু বুঝলাম না আনোয়ার ভাই, এগুলো কি ধরনের কি আচরণ, কিছুই বুঝলাম না। আনোয়ার ভাই, আমি তাহলে আসি। মা, খাইতে দাও, অনেক খিদা লাগছে। কি হয়েছে মা? আমি আসার সাথে সাথে তুমি আমারে খাওয়ান দাওয়ান দেওয়ানোর লেগে ব্যস্ত হয়ে যাও, আর তুমি এখন চুপ করে রইছো। কিছু হয়েছে? আমার মনটা খুব খারাপ রে বাবা, কিছুই ভাল লাগতেছে না। মন ভালো না মানে?
কি হয়েছে মা? উত্তর পাড়ায় গেছিলাম তোর জন্য একটা মাইয়া দেখতে। ওইখানে যাওয়ার পরে আমার কত কথা শুনতে হইলো, কত অপমানটা না কইরা দিল। আমার না জানায় তুমি গেছো কেন? ওই যে ঘটক মিয়া আয়সা কইলো ভাবি চলেন, একটা মাইয়া আছে ভালো, অনেক সুন্দর। পরে তো ঘটকের লগে চলে গেলাম। ও মা, গিয়া দেখি তো আনোয়ার ভাইয়ের বাড়ি। আর ওই যে আনোয়ার ভাইয়ের একটা মাইয়া আছে না, শহরে থেকে লেখাপড়া করে, ওই মাইয়া। মাইয়াটা তো দেখতে শুনতে ভালোই, আমারও পছন্দ হয়েছে। কিন্তু যেই শুনলো আমি তোর মা, তোর জন্য বিয়ার প্রস্তাব নিয়ে গেছি, অমনি আমার কত কথা শোনাই দিল, আমার কত অপমান করলো। আর তোর সম্বন্ধে অনেক খারাপ খারাপ কথা কইল। তোমারে অপমান করছে? আমার মারে অপমান করছে? আমি দেখতেছি। রে, ভাত খাবি না? মাথা গরম করে আবার কই গেল? আনোয়ার কাকা, আনোয়ার কাকা, আনোয়ার কাকা, আনোয়ার কাকা, বাড়িতে কেউ নাই? কি ব্যাপার, আপনি এখানে বাড়িতে চেঁচামেচি করতেছেন কেন? চিল্লাচিল্লি করবো না তো কি করবো? হ্যাঁ, আপনার কত বড় সাহস, আপনি কি করছেন? আমি কি করছি আবার? আপনার কত বড় সাহস, আপনি আমার মারে অপমান করছেন। অপমান করবো না কি করবো? আপনি কোন সাহসে আপনার মারে আমাদের বাড়িতে পাঠাইছেন বিয়ের প্রস্তাব নিয়ে? বিয়ার প্রস্তাব দিয়ে আমি আমার মারে পাঠাই নাই, ঘটক নিয়ে এসে আমার মারে এই বাড়িতে। আমার মারে অপমান করার জন্য আমি এই বাড়িতে এসেছি। আমার মা আমার কলিজা, আমার বেহেশত, সেই বেহেশত আপনার জন্য কষ্ট পাইছে। আপনি এত সহজে পার পাইবেন না, এটার জন্য আপনার শিক্ষা পাইতে হইব। শিক্ষা? কি শিক্ষা দিবেন আপনি আমারে? কি শিক্ষা দিব? শুধু আনোয়ার কাকা, কাকার জন্য, নাইলে আমি এইখানেই কিছু কইলাম না। আপনি এটার উচিত শিক্ষা পাইবেন, কথাটা মনে রেখেন। যান যান, দেখে নেবো কি উচিত শিক্ষা দিবেন। দেখছস কত বড় সাহস? আরে বই না, থামো তো তুমি মাত্র আসছো, চলো ভিতরে চলো, বাদ দাও। ফাজিল ছেলে কোথাকার। চলো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে বসে আছো? আমি সারা গ্রাম তোমার খুঁজে আসলাম। কাকা বসেন না। তোমার মন খারাপ? না কাকা, আমি ঠিকঠাক আছি। আমার মনটা ভালো না। কি হয়েছে কাকা? কিছু কিছু বিষয় আছে যা সবাইকে বলা যায় না। তোমার খুঁজতেছিলাম, তোমার কাছে বললাই মনটারে হালকা করার জন্য। আপনি কি কইতেছেন কাকা, কন্যা? আমারও আপনার সাথে কথা জমা আছে। লোকজনের সামনে আমি মুখ দেখাইতে পারি না ওই শারমিনের জন্য। আমার যাচ্ছা তাই করে লোকজন অপমান করতেছে। তবে কত বড় একটা জঘন্য কাজ করছে তোমার মায়ের অপমান করে। এই জন্য আমি আমার মায়ের জন্ম দিছি। সব আমার কপাল, নাহলে ছোট তুই আমার মা কেন বলে দেবো। আমি তো কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করি নাই দুলাল, তাহলে আমার ঘরে কেন এরকম জালেম তৈরি হইলো? মারা মরে যাওয়ার পর ও এরকম হয়ে গেছে। মাফ করে দিও। ওরে আমি তোমার কাছে মাফ করে দিছি। আপনি আমার কাছে মাফ চাইন না, আপনি আমার কাছে মাফ চাইলে আল্লাহ আমার মাফ করুন কাকা। এইসব করেন না কাকা, বিশ্বাস করেন। যখন আমি শুনছি না শারমিন আমার মারে অপমান করছে, বিশ্বাস করেন আমি নিতে পারি নাই কাকা। শাস্তি দাও, তুমি আমার শাস্তি দাও। আমি আর বিষয়টা নিতে পারতেছি না দুলাল। আমি তো এমন না, তাহলে আমার মাইয়া এমন কেন হইব? কাকা এত বড় জঘন্য একটা কাজ করছে আমার মাইয়া, আমি আর নিতে পারতেছি না। কাকা 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 একটু শোনেন।
একটু শুনেন, আপনি এইভাবে আমার কাছে মাফ চাইেন না। আমি আল্লাহর কাছে মুখ দেখাইতে পারুম না। আমি বুঝতেছি আপনার মনটার মধ্যে অনেক কষ্ট জমা আছে। আপনি আমার সেই কষ্টের কথাগুলো কন, দেখেন আপনার মনটা হালকা হইব। আর কি কব, এটাই আমার কপালে আসিল। যারা আমার চোখের দিকে তাকায় কথা কইতে পারে নাই কখনো, তারা আমার যা তা করে অপমান করতেছে এই মায়ের জন্য। আমি আর কি করবো? এটা কি হইলো আমার ঘরে? আমি তো কারোর সাথে কোনো অন্যায় করি নাই, কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করি না, তাহলে এই শাস্তি কেন আল্লাহ আমার দিতেছে? আমি কি পাপ করছি? আপনি নিজের দোষ দিয়েন না। আপনি দেখেন ইনশাআল্লাহ আল্লাহ পাক শারমিনরে হেদায়েত দিব। তোমার কথাই যেন সত্যি হয়, আল্লাহ যেন আমার হেদায়েত করে। আনোয়ার ভাই না? আনোয়ার ভাই, কি রে রুহুল, কিছু বলবি? বলুন মানে অনেক কিছু বলার আছে। আপনার মেয়েরা কোথায় পড়াশোনা করাইছেন? আপনার মেয়ে গ্রামে আইসা জিন্সের প্যান্ট টি শার্ট, আবার এ পরে ঠিক আছে উন্না ছাড়া, এটা কোনো কথা? এখানে তো আরো মেয়েরা চলাফেরা করে। আমাদের একটা সমাজ আছে, এই সমাজের মতন যদি আপনার মেয়ে চলতে পারে চলবো। আপনার মেয়েরা ঘরে রাখবেন। ঢাকা পাঠাইছি মেয়েরা শিক্ষিত করার জন্য না লুঙ্গামি করার জন্য? যত সব। আসলে তুই আমার মেয়ে? তোর মা মরণের সময় তোকে দুইজনের আমার হাতে তুলে দিয়ে কইছিল, তুমি ওগো মা, তুমি ওগো বাপ। আমি তোর মার হাত ধরে কথা দিছিলাম, আমি জীবনেও তোকে কোনো কষ্ট হইতে দেব না। আর তুই আজকে তোর জন্য বাবা 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 জানি না বাবা বাবা কি হয়েছে তোমার? আপু বাবাকে হসপিটালে নিতে হবে, তুমি তাড়াতাড়ি যাও। তুমি 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 কাউকে ডাকো। বাবা বাবা কি হয়েছে তোমার? কি আপা, কোনো সমস্যা? এই নির্জন পরিবেশে একা একলা রাস্তাতে কি করতেছেন? আমার বাবা অসুস্থ, হসপিটাল নিতে হবে, আমার একটু হেল্প করবেন? তাই না? হেল্প তো করার জন্য আমি আসছি। চলেন আপনাদের হেল্প করি, চলেন। আরে চলেন চলেন। সাকিন, হাত স্যার, আমার চোখের সামনের থেকে এখন যা, নাহলে কিন্তু জালে মেরে হালাবো। আপনি এখানে কেন? বাবা অসুস্থ, হসপিটাল নিতে হবে, মানুষ লাগবে। কি? আনোয়ার কাকা অসুস্থ? চলেন। বাবা তোমার কি হয়েছে বাবা? কথা বলো না কেন বাবা? বাবা 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 ওঠো না বাবা, আমি তোমাকে তো হসপিটাল নিয়ে গাড়ি আনতে গেছিলাম বাবা। জানো বাবা, রাস্তায় কিছু বকাটে ছেলে আমার সাথে খারাপ বিহেভ করেছে বাবা। বাবা সুজন মারা দেখলে বাবা, প্লিজ ওঠো না বাবা। বাবা আমি তোমার হসপিটাল নিয়ে যাবো বাবা। বাবা বাবা
পাইছস তো? আমি কেন সুজনরে পছন্দ করি পাইছস? সুজন নেক পরহেজগার একটা ছেলে, সৎ, বিনয়ী, কর্মঠ। এই জন্যই আমি সুজনরে পছন্দ করি। সুজন ভাই, আমি আপনার অনেক ভুল বুঝছি, অনেক অপমান করছি, আমার প্লিজ মাফ করে দিয়েন। না না, আমার কাছে মাফ চাওয়ার কোনো কিছু নাই। আপনি তো আমার মারে অপমান করছেন, আপনার মাফ যদি চাইতেই হয় আমার মায়ের কাছে মাফ চান। চাচি, আমি না বুঝে আপনার অপমান করছি, প্লিজ আমার মাফ করে দেন। মায়েরা কখনোই সন্তানের উপর রাগ রাখে না, আমার কোনো রাগ নাই তোমার উপর। আমি একটা ডিসিশন নিচ্ছি। বাবা, সুজন ভাই থেকে অনুপ্রাণিত হয়ে আমি ভাবছি আমি এখন থেকে ভদ্র মেয়ে হয়ে যাব, শালীন ড্রেস পরবো, নামাজ কালাম পড়বো। সত্যি কথা বলতে আমি তো শহরে পড়াশোনা করেছি, ওখানকার পরিবেশের সাথে মানিয়ে নিতে যে একটু বেপরোয়া হয়ে গিয়েছিলাম। এখন থেকে ভাবছি আমি ইমানের পথে চলবো, পর্দা মেনটেন করবো। আমি কিন্তু মা তোমারই আমার ছেলের বউ হিসাবে চাই।